সারা রাজ্যে ভোট হলে বোম পড়ে না পড়ে পশ্চিমবঙ্গে প্রচন্ড পরিমাণে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গে থাকছি, পশ্চিমবঙ্গে খাচ্ছি, পশ্চিমবঙ্গের প্রতি দায়বদ্ধতা তৈরি হচ্ছে বলেই আমরা পশ্চিমবঙ্গের সরকারের গঠনমূলক সমালোচনা করছি। এই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, যেখানে হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, সেখানে কেন আমাদের বাংলায় এত দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের বাংলার যিনি মাথায় আছেন তিনি কোন বলে গ্রেপ্তার হন না? প্রকাশ্যে সিবিআই রিপোর্ট দিতে ভয় পাই। ভারতবর্ষে সত্যি এই গণতন্ত্র আছে একটা জিনিস, কারণ কেন আমরা মুসলিমরাও কথা বলতে পারি। দেখো, সবাই বলে সংখ্যালঘু মেয়ে এত স্ট্রাগল করছে। সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয়, মানসিকতাটার ব্যাপার। আর নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। আর আমার সাথে খুব একটি জনপ্রিয় মুখ, পরিচিত মুখ, বঙ্গ টিভির কর্ণধার রোজিনা দিদি রয়েছে। দিদি, কেমন আছো? চলছে, ভালো আছি। তোমরা কেমন আছো? ত্রিপুরা থেকে এসেছো পশ্চিমবঙ্গে খবর করতে পারছো তো? হ্যাঁ, খবর করতে পারছি। এখানে সবার ব্যবহার আচার ভালো এবং মানে এটা ত্রিপুরা ত্রিপুরা ফিল পাচ্ছি। তো আমি যে প্রথম প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করতে চাইবো, পশ্চিমবাংলায় ইউটিউবাররা কিংবা গণমাধ্যমের যারা কর্মীরা, সাংবাদিকরা, তারা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে? সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে কাজ করার সময় আমাদেরকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। অলরেডি আমরা যারা এখন মানে নিজস্ব চ্যানেল করে যারা ইউটিউবে কাজ করছি, তারা সে অনেকগুলো ইউটিউবার, আর প্রত্যেকেই পুলিশের নোটিশ পায়নি এরকম খুব কমই আছে। তুমি খুঁজে খুঁজে বার করতে পারবে না, কারণ এখানে সরকারের যদি তুমি গঠনমূলক সমালোচনা করো, তোমার বাড়িতে পুলিশ আসবে, তোমাকে নোটিশ দেবে। মানে সরকারের বিরুদ্ধে কথা বলা খুব টাফ। যে কোনো সময় তোমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে তোমার কাছে পুলিশ আসতে পারে, বা সরকারের তরফ থেকে নোটিশ হতে পারে, তোমাকে হেনস্থা করা হতে পারে, তোমার বাড়ি তল্লাশি করা হতে পারে। মানে বিভিন্ন রকম চাপ আসে সরকারের তরফ থেকে। তো এখানে কাজ করাটা অনেকটাই টাফ। আচ্ছা, আমি তোমায় জিজ্ঞাসা করবো, ত্রিপুরায় কি সেরকম সমস্যা হয়? না, আমরা সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে পারি। অনেক সময় কিছু তো নেতারা খেপে যান, কিছু মনক্ষুণ্ণ হন, কিন্তু আমরা আমরা করি, আমাদের স্বাধীনতা আছে। তোমরা কি মানহানির নোটিশ পাও? আমি তো পাইনি, আমার 14 বছর হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমরা এখানে খবর করলে মানহানির নোটিশ পাই। অলরেডি আমি 4টে নোটিশ খেয়ে এখনো পর্যন্ত রয়েছি। শুধু আমাকে না, মানে বঙ্গ টিভিকেও নোটিশ পাঠিয়েছে, এমনকি রোজিনা রহমান, মানে আমি যেহেতু সাংবাদিকতা করেছি ওখানে, যে বক্তা অনেক সময় দেখা গেছে তাকে নোটিশ না করে আমাকে নোটিশ করা হয়েছে। যে বলেছে কথা, আমরা তো প্রত্যেকটা ইন্টারভিউ চালাই, বঙ্গ টিভি লক্ষ্য করলে সবাই দেখতে পাবে আমরা ইন্টারভিউ বেশ মানে চ্যানেল। সেখানে ধরো বক্তা কোনো মন্তব্য করেছে, তার জন্য বক্তাকে নোটিশ দেওয়া হয়নি, কিন্তু আমার নামে নোটিশ এসেছে। 3 দিনের মধ্যে পুলিশ থানায় যেতে বলেছে, না গেলে আমাকে অ্যারেস্ট করা হতে পারে। সেক্ষেত্রে আমাকে আবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যারা এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের সাথে যুক্ত, তারা তো আমরা অনেক কষ্ট করে কাজ করি, আমরা অনেক স্ট্রাগল করে আসি। তো সেখানে দেখা যায় আমাদেরকে আবার টাকা পয়সা দিয়ে উকিলও ঠিক করতে হয়, আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। যেটুকু টাকা ইনকাম করি সেটুকু টাকার মধ্যে আবার এইগুলোও করতে হয়, মানে হ্যাপা হয়। কিন্তু একটা জিনিস তোমায় জিজ্ঞাসা করবো, যে আমি আমি ত্রিপুরা কখনো যাইনি। ত্রিপুরায় অসংখ্য দর্শক আছে, তুমি বললে বঙ্গ টিভির। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমন দেখা গেছিল দেবাংশুরা গিয়েছিল, ওখানে হেনস্থা হয়েছিল, সত্যিই কি ওইগুলো হয়েছিল? তুমি তো 14 বছর আছো, নিশ্চয়ই বলতে পারবে। ত্রিপুরার নির্বাচনের আগে এই সায়নী ঘোষ, দেবাংশুরা যখন গিয়েছিল, তখন কি সত্যি হেনস্থার শিকার হয়েছিল? এটা একটা বিতর্কিত বিষয়। আমি রুজিনাদিকে বলবো যে কিছু কিছু জায়গায় আসলে কি হচ্ছে না, রাজনীতি একটা ইগোর লড়াই। পশ্চিমবাংলায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। এই তৃণমূলের যারা নেতৃত্ব ত্রিপুরায় গিয়েছে, ওখানকার বিজেপি যারা নেতা কিংবা কর্মী রয়েছে, তাদের কূপটা তৃণমূলের উপরে ঝেড়েছে। এবং এটা এটা বলতে পারো যে রাজনৈতিক ইগো কিংবা রাজনৈতিক ক্ল্যাশ, ঠিক আছে। কিন্তু ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসটা যারা বাম আমলে পশ্চিমবাংলায় ছিল, তৃণমূল আমলে এখনো রাজনৈতিক সন্ত্রাস আছে। ত্রিপুরায় কিছু কিছু রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠতো, রাজনৈতিক সন্ত্রাস ছিল, তবে বাংলার মতো না। এটা আমি ত্রিপুরাবাসী হিসাবে না, আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে পারি যে বাংলার মতো রাজনৈতিক সন্ত্রাস কিন্তু ত্রিপুরায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ত্রিপুরায় কি তাহলে রাজনৈতিক সন্ত্রাস হয় না? হ্যাঁ হয়, তবে কি বলতে হবে, বাংলা তো যদি বলি আমরা বড় বোন, তাহলে ত্রিপুরা ছোট বোন, কিছুটা একটা
টাচ থাকবে? একদম, আমি বলছি হ্যাঁ, আমি এই যেগুলো দেখেছিলাম যে শাসক দলের পক্ষ থেকে অনেকে গিয়েছিল, ত্রিপুরার নামে এত অভিযোগ, নাকি তাদেরকে মারধর করা হয়, থানায় আটকে রাখা হয়। আমি জানি অনেক ক্ষেত্রে রাজনীতি জড়িত থাকে, কিন্তু ত্রিপুরায় যেভাবে স্বচ্ছভাবে তোমরা কাজ করছো দেখে খুব ভালো লাগছে। কারণ এখানের যারা কাজ করছি, যারা সরকারের গঠনমূলক সমালোচনা করছি, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে বিভিন্ন রকম ফেস করতে হয়, সেক্ষেত্রে তোমাদের কোনো বাধা নেই। তবে নেতারা রেগে যায় বলছো, কারো সম্পর্কে বললে সেক্ষেত্রে তো রাগ আসবেই। কিন্তু একটা জিনিস কি বলতো, আমরা মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে কোনো দলই আমাদের কাছে দল নয়। আমরা চেষ্টা করি, দেখো মেন স্ট্রিম মিডিয়ার অনেক কিছু বাউন্ডিং থাকে, তারা অনেক অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে চলে। আমরা তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট নিই না, আমরা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি। তার কারণে আমরা কারো সম্পর্কে বলতে ভয় পাই না। অনেক সত্য জিনিস যেটা দেখবে তুমি কেউ আনতে পারে না, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ঠিক গিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছে খবর করে আনে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের এত পপুলারিটি, শুধুমাত্র মানুষ সত্যিটা জানতে চাই। অনেকেই বিশ্বাস করে যে বঙ্গ টিভি কি দেখাচ্ছে, বা তোমাকেও দেখবে, তুমি এই কদিনে আমি দেখছিলাম তোমার চ্যানেলটা যেভাবে মানে আগিয়ে যাচ্ছে, খুবই ভালো। আমি দেখলাম তো, মানুষের কথা তুলে ধরলে অবশ্যই সেখানে বাধা আসবে, তবে আমরা কিন্তু ভয় পাই না। আমরা সহ্য হয়ে গেছে আমাদের। আর বাড়ির লোককে বলা আছে যে যে কোনো সময় পুলিশ আসতে পারে, রেডি থাকবে। তারাও রেডি, সেই মুহূর্তেই রেডি, যে এমনকি সিসিটিভি লাগানো আছে। পুলিশ এলে যে কি ভাবে গাঁজা কেস দেয়, তারপরে গাঁজার প্যাকেট ফেলে দিয়ে চলে যায় ইচ্ছা করে। একজনের তো সম্প্রতি একজনের ইউটিউবার তার বাড়িতে ঢুকে তার ল্যাপটপ, ফোন যাবতীয় যা ছিল সব পুলিশ তুলে নিয়ে চলে গেছে। মানে এরকমও হয়, মানে আমাদের বেঁচে থাকার স্বাধীনতাটা খুবই কম। তবে অনেকে বলে পশ্চিমবঙ্গে থাকছো, পশ্চিমবঙ্গে খাচ্ছ, পশ্চিমবঙ্গের সমালোচনা করছো। পশ্চিমবঙ্গে থাকছি, পশ্চিমবঙ্গে খাচ্ছি, পশ্চিমবঙ্গের প্রতি দায়বদ্ধতা তৈরি হচ্ছে বলেই আমরা পশ্চিমবঙ্গের সরকারের গঠনমূলক সমালোচনা করছি। কারণ এখানে চাকরি নেই, এখানে স্বাস্থ্যের ব্যবস্থা বেহাল, সমস্ত কিছু। তুমি একটু হসপিটালগুলো যাও না, তুমি এসেছো ত্রিপুরা থেকে, তুমি বিভিন্ন রকম এখানের যদি একদম ফিল্ডে যাও, মানুষের কথা তুলে ধরো, দেখবে মানুষ প্রত্যেক মুহূর্তেই হেনস্থার শিকার হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের এই মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এত হেনস্থার শিকার হয়েও কি করে যে ভোট পায় এই সরকার, আমরাও মাঝে মাঝে ভাবি যে এত কিছু বলছি, এত খবর করছি, সব আমাদের বিফলে চলে যাচ্ছে। কারণ কেন, সেই দেখছি আলটিমেট এই সরকারই ক্ষমতায় আছে। যদি এত এই সরকার অন্যায় করে, তাহলে এই সরকার এত টিকে আছে কেন, এই সরকার এত ক্ষমতায় আছে কেন? কিন্তু সেই উত্তর আমাদের কাছেও নেই। মানুষ এত ভোট দিচ্ছে কেন, তাহলে কারা ভোট দিচ্ছে? ভোটের সময় যদি তুমি কভার করো, আক্রমণের শিকার হবেই হবে। কারণ সারা রাজ্যে ভোট হলে বোম পড়ে না পড়ে, পশ্চিমবঙ্গে প্রচন্ড পরিমাণে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়। আচ্ছা রোজিনাদি, এটা রাজনৈতিক বিশ্লেষণমূলক প্রশ্ন আমি যে তোমার কাছে, তুমি যেহেতু বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন কভার করছো এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সম্বন্ধে তোমার ওয়াকিবহাল আছে। আচ্ছা, বাংলায় কি দিদি এবং মোদির কোনো সেটিং আছে? কারণ উড়িষ্যা বলো পার্শ্ববর্তী রাজ্য, আসাম বলো আপনাদের পার্শ্ববর্তী রাজ্য, আমাদের ত্রিপুরা, সব যতটা জায়গায় বিজেপি বিরোধীকে হারিয়ে ক্ষমতায় এসছে, কিন্তু বাংলায় একমাত্র বিজেপির বিজয় রথ কিন্তু থেমে গেছে। কি বলবে? না, অবশ্যই একদম। এই যে সেটিং কতটা আমি বলতে পারবো না, কারণ উপর মহলে এর ব্যাপার। তবে আমাদেরও তো এই প্রশ্নটা জাগে যে যেখানে আমি দেখতে পাচ্ছি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, যেখানে হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, সেখানে কেন আমাদের বাংলায় এত দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের বাংলার যিনি মাথায় আছেন তিনি কোন বলে গ্রেপ্তার হন না? প্রকাশ্যে সিবিআই রিপোর্ট দিতে ভয় পাই, তার নামে কোনো, আমরা দেখতে পাই সব আশেপাশে সবাইকে ধরা হয়। এই শিক্ষাক্ষেত্রেই যা বড় ঘোটালা হয়েছে সবার ক্ষেত্রে ধরা হয়, কিন্তু উপর মহলে যখন হাত যায় তখন কেন থেমে যায়, কোন অঙ্ক কাজ করে সেটা আমরাও জানি না। দেখো, রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপির হাত ধরেই ক্ষমতায় একসময় এসেছিলেন। বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শুরু, সেক্ষেত্রে বিজেপিরও একটা আবেগ কাজ করতে পারে, সেজন্যও একটা বিজেপির সাথে বোঝাপড়া থাকতে পারে। যেহেতু এখানে আর স্ট্রং দল নেই, বিজেপি এখানে বিরোধী দল হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে যদি বিজেপি না আসতে পারে, সেক্ষেত্রে যদি কমিউনিস্ট মানে সিপিএম এসে যায়, সেক্ষেত্রে বিজেপি সরকারের একটা ভয় কাজ করে যে আমরা, মমতা আছে তবুও আমাদের একটা পার্ট আছে। সেক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, তাহলে তো বিজেপির ভিত নড়বড়ে হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ওনারা আশ্বস্ত থাকতে পারেন। আচ্ছা, শাসকের উন্নয়নমূলক কর্মকাণ্ড রুজিনা রহমান কেন তুলে ধরেন না?
এবং যে পশ্চিমবাংলায় তো সব যে দুর্নীতি হচ্ছে এমন নয়, কিছু কিছু তো উন্নয়নমূলক কাজ করছে, বঙ্গ টিভি কেন তুলে ধরে না? শাসকের উন্নয়নমূলক কাজও ধরি, সেগুলো করার জন্য শাসকের অনেক পেড মিডিয়া আছে, কিন্তু শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য সেগুলোকে কিন্তু কেউ পেড করে না। তার জন্য কেউ কথা মানে শাসক যে উন্নয়ন করে না সেটা তো আমরা বলি না, আমরা শাসক যে কথাবার্তা বলে, যে আচরণগুলো করে সেগুলো আমরা তুলে ধরি। কিন্তু শাসকের কথা বলার জন্য তো তুমি অসংখ্য মিডিয়া পেয়ে যাবে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করার জন্য নীল সাদা হাওয়াই চটি আর সাদা শাড়ির গল্প শোনার জন্য তুমি প্রচুর মিডিয়া পাবে, সার্চ করে নেবে। পরপর এই 2-5টা মিডিয়া যদি শাসকের হয়ে শাসকের গুণগান না করে, সেক্ষেত্রে কোনো যায় আসে না। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করছি, একজন অন্যভাবে নেবে না, আমি একজন মুসলিম নারী, একজন মুসলিম মেয়ে সাংবাদিকতা করছে সাহসিকতার সাথে এই পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক যে পরিস্থিতি, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ, কিছু জায়গায় সংঘর্ষ দাঙ্গা, এই যে পরিস্থিতি, এই সময়ে রুজিনা রহমান কি মনে করছেন ভারতকে নিয়ে? আমি সবসময় মনে করি এই জাতি ধর্ম বর্ণ এইগুলোর মধ্যেই আমরা যাই না, কারণ ছোটবেলা থেকে সত্যি তুমি আমার নামটা রোজিনা রহমান, একদম তুমি মুসলিম ছাপ একটা দেখতেই পারো বা একটা, কিন্তু আমরা ছোটবেলা থেকে এরকম ভাবে বাড়ি মানুষ নয়। মানে আমার গ্রামের বাড়ি পাশেই হিন্দু বাড়ি, সেখানে ভাইফোঁটা দেওয়া থেকে শুরু করে সবকিছু, মানে আমরা এরকম ভাবে মানে কখনো ও হিন্দু ও মুসলিম এই ডিভাইডেশন রুলস আমি কখনো আমার বাড়িতেও দেখিনি। আর আর কোনো জায়গাতে মানে আমি যে সংস্কৃতিতে বেড়ে উঠেছি সেখানে কিন্তু আমাকে কোনো রকম এইভাবে বেড়ে উঠতে হয়নি যে হিন্দু মুসলিমের একটা বিশাল পার্থক্য। একটা জিনিস আমি মনে করি ভারতবর্ষে সত্যি এই গণতন্ত্র আছে একটা জিনিস, কারণ কেন আমরা মুসলিমরাও কথা বলতে পারি। দেখো সবাই বলে সংখ্যালঘু মেয়ে এত স্ট্রাগল করছে, সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয়, মানসিকতাটার ব্যাপার। আর আমি সত্যি বলছি এই জাত ধর্ম না একদম মানে আমি বিশ্বাস করি না। কি বলতো, তুমিও মরবে আমিও একদিন মরবো, তোমার হয়তো চিতাই যাবে আর আমি হয়তো কবরে যাব, একই ব্যাপার। আর কি বলতো, আলটিমেট শেষ তো হবে মানুষ, বড় কথা মানুষের সঙ্গে দুটো ভালো করে কথা বললাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলাম, মানুষ উপকৃত হলো, সেটাই বড় কথা। মানুষ হচ্ছে সব থেকে বড়। যদি তুমি একটা জিনিস আমাকে প্রশ্ন করো তোমার আর ধর্ম কি, আমার ধর্ম মানবিকতা। কারণ কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি চাই এইটা, দেখো ঈশ্বর আল্লাহ যাই বলো, আল্লাহ পাককে আমি প্রচুর মানি, প্রচুর শক্তি নিয়ে কাজ করি, আল্লাহর শক্তিতেই আমি মনে করি এত দূর এগিয়ে যেতে পারছি, আমি প্রচন্ড বিশ্বাস করি। তা বলে এটা না যে ধর্মান্ধতা আমাকে পুরোপুরি ভাবে গ্রাস করবে, যেখানে আমি কোনো কথা বলতে পারবো না, যেখানে আমাকে একটা বাধ্যবাধকতার মধ্যে বেঁধে দেওয়া হবে। আমি সেই রকম ধর্মে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী মানুষের সেবায়, আমি বিশ্বাসী মানুষের জন্য, মানুষের হয়ে যদি কিছু করা যায়, জীবনে যদি একটা কাজও করে যাই, তাহলে যদি রোজিনা নামটা উচ্চারিত হয়। অসংখ্য ধন্যবাদ রুজিনা দি। আর ত্রিপুরায় আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। ত্রিপুরার একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ত্রিপুরায় অনেক কিছু আছে, আসবেন দেখবেন এবং মানুষের সাথে কথা বলবেন। তাছাড়া আগাম অভিনন্দন জানাচ্ছি, আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে ইউটিউবে। জানি না কবে হবে, 2 মাস 6 মাস 1 বছর, একদম চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। এই 1 মিলিয়নটার জন্য আমিও ওয়েট করে আছি, একদম অলরেডি 8 লাখের গোড়ায় আমরা পৌঁছে গেছি। আশা করি এইভাবে যদি আমি মানে পরিশ্রম করতে পারি, 1 থেকে 1.5 মাসের মধ্যে 1 মিলিয়নে পৌঁছাবো, তখন কিন্তু তোমাদেরকে মিষ্টি পাঠিয়ে দেবো। আর দর্শক, ত্রিপুরার যারা দর্শক তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের খেয়াল রাখবেন, মানুষের মতো হয়ে চলার চেষ্টা করবেন। কারণ কেন, মানুষই দিনের শেষে কথা বলে। কারণ আমরা প্রত্যেকে মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতপাত যদি কিছুক্ষণের জন্য সরিয়েও রাখি, আমাদের এই মানবিকতাটাই লাস্ট গিয়ে কথা বলবে।